সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর আজ হলো ভয়বার। ভয় যা আনন্দ দেয়। গল্পের সন্ধ্যায় বুনোহাস। এখানে প্রত্যেক রবিবার শোনানো হয় একটি নতুন কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত। ভয়বারের চতুর্থ এপিসোডে আপনাদের স্বাগত জানাই। গল্পের সন্ধ্যায় বুনোহাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রবেশ করুন গল্পের জগতে, যেখানে প্রত্যেকটা কাহিনী বিশ্বাস করতে বাধ্য করবে। আজ আমরা যাচ্ছি অনেক দূরে, বাঁকুড়ার ধূসর মাটির গ্রামে, যেখানে দিনের আলো থাকে মলিন আর রাত নামলেই বাতাসে মিশে যায় অচেনা কিছুর গন্ধ। যেখানে বাস করতেন এক মানুষ যাকে সবাই এক ডাকেই চিনত তারানাথ তান্ত্রিক নামে। তারানাথের গল্প মানে শুধুই ভূত নয়, মানে এমন এক অভিজ্ঞতা যেটা শোনার পর আপনি আর আগের মতন থাকবেন না। আজ শোনাবো তারানাথ তান্ত্রিকের একটা ফ্যান বেসড পুনর্লিখন, তারানাথ তান্ত্রিক ও যক্ষিণী। রাতটা ছিল অদ্ভুত রকমের স্থির, যেন পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। তারার আলো ঝাপসা, চাঁদ মেঘের আড়ালে, আর দূরের গাছপালার ছায়া কেমন যেন একটা অন্যরকম হয়ে উঠেছিল। সেই রাতে আমি যাচ্ছিলাম তারানাথ তান্ত্রিকের বাড়ি। বাঁশঝাড় পেরিয়ে শ্মশানের ধারে একটা লালচে মাটির পথ ধরে। গ্রামের মানুষ এই পথে রাতের বেলা হাঁটে না, বলে এখানে নাকি এমন কিছু একটা আছে যা মানুষকে নিজের মতন করে নেয়। কিন্তু তারানাথের কাছে এমন ভয় তুচ্ছ। তারানাথের বাড়ি একেবারে পুরনো দিনের মতো, 2 তলা, পোড়ামাটির দেয়াল, কাঠের দরজা, আর উঠোনের মাঝখানে এক শুকনো বেল গাছ। গাছটার ডালপালা কেমন যেন কাঁটার মতো ছড়িয়ে আছে। আমি যখন উঠোনে ঢুকলাম, দেখলাম তিনি মাটিতে আসন পেতে বসে হুকোতে শুক টান দিচ্ছেন। ধূপকাঠি জ্বলছে আর পাশে খোলা একটা মোটা নোটবুক। এসো, আজ তোমাকে এমন এক কাহিনী শোনাবো যা শোনার পর এই উঠোন থেকে বেরোনোর আগে তুমি 3 বার পেছনে তাকাবে। আমি বসে পড়লাম। তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম আজকের রাত কেবল গল্পের নয়, এই রাতের সঙ্গে জড়িয়ে আছে কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর কোনো কিছু। তুমি কি কখনো যক্ষিণীর নাম শুনেছ? কিন্তু বিশ্বাস করনি, তাই তো? বেশিরভাগ মানুষ ভাবে যক্ষিণী মানে শুধু পুরনো লোককথার চরিত্র, সোনাদানা পাহারা দেওয়া কোনো অলৌকিক সত্তা। কিন্তু আমি বলছি, এরা আছে, খুব কাছে আছে। আর ভুল করেও কেউ যদি তাদের স্পর্শ করে, তার শেষটা মানুষের মতন হয় না। দূরে বজ্রপাতের শব্দ, গা ছমছমে পরিবেশ। আমি চুপ করে বসে রইলাম। তারানাথের চোখে অদ্ভুত একটা ঝিলিক, যেন সেই আলোটা ঘরের ভেতর থেকে আসছে না, অন্য কোথাও থেকে আসছে। অনেক বছর আগে, আমার বয়স তখন 20 কিংবা 22, আমি গিয়েছিলাম রাজমহল পাহাড়ের পাদদেশের একটা ছোট্ট গ্রামে। গ্রামটার নাম আজ আর মনে নেই, কিন্তু মনে আছে তার সীমানার বাইরে একটা বিশাল পুরনো আমবাগান। সেখানে দিনের বেলা আলো ঢুকতো না, কিন্তু রাত নামলেই অন্ধকারটা এমন হয়ে যেত যেন কেউ সব আলো গিলে ফেলেছে। হাওয়ার ঝাপটা, গাছে পাতা দুলছে, কোথাও হঠাৎ শুকনো ডাল ভেঙে পড়ল। সেই গ্রামে
আমি প্রথম শুনেছিলাম যক্ষিণী নাকি প্রত্যেক পূর্ণিমায় ওই বাগানের মধ্যে দেখা দেয়। সে নাকি সুন্দরী যুবতীর রূপ নেয়, সাদা শাড়ি পরে, হাতে সোনার চুড়ি, আর পায়ে ভারী নুপুর। নুপুরের শব্দে সে ডাক দেয়, কিন্তু যার কানে সেই শব্দ পড়ে সে নাকি আর ফিরে আসে না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। তারানাথ তামাকের ধোঁয়া ছাড়লেন, আর ধোঁয়াটা অদ্ভুত সাপের মতন পাক খেয়ে ছাদে মিলিয়ে গেল। মানুষ ভাবে যক্ষিণী কেবল ধনরত্নের লোভে ডাকে, কিন্তু আসল সত্যি আরো ভয়ঙ্কর। ওরা মানুষের প্রাণ শক্তি চুষে নেয়, ধীরে ধীরে, যেন কোনো অদৃশ্য দাঁত গেঁথে বসেছে তোমার আত্মায়। তখনই আমি শুনলাম সেই ঝংকার খুব দূর থেকে আসছে, কিন্তু প্রতিটা শব্দ মনে হচ্ছে কাছে, আরো আরো কাছে চলে আসছে। তারানাথ নিচু স্বরে বললেন, সেই রাতে আমি একাই বেরিয়েছিলাম আমবাগানের দিকে। পূর্ণিমার আলোয় গাছের ছায়া যেন জীবন্ত। দেখতে পাচ্ছিলাম ডালপালাগুলো হাওয়ায় দুলছে। না, দুলছে তো না, বরং কারোর মতো ধীরে ধীরে নড়ছে, এগিয়ে আসছে আমার দিকে। নুপুরের ঝংঝং খুব দূর থেকে শব্দ আসছে, যেন ধীরে ধীরে বাড়ছে। আমি ব্যাপারটাকে এড়িয়ে গেলাম। তারপর তারানাথের কথায় আবার মন দিলাম। প্রথমে ভেবেছিলাম কোনো মেয়ে হবে গ্রামের, হয়তো চাঁদের আলোতে হেঁটে যাচ্ছে, কিন্তু আলোটা যত বাড়ছিল আমি দেখলাম তার পা মাটিতে ছুঁয়ে নেই, মাটির একটু উপর দিয়ে ভেসে যাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম তারানাথের চোখের পলক পড়ছিল না। আমি ঢোক গিলে ফেললাম। কানে তখনও সেই ঝংকার, যা যেন আমার বুকের ভিতরে ঢুকে যাচ্ছে। তারানাথ আবারও বলতে শুরু করলেন, তারপর আমি তার মুখ দেখলাম। বলা ভালো, মুখের জায়গাটা ওখানে ছিল শুধু এক চওড়া কালো গর্ত, যেন কেউ তার মুখ উপড়ে নিয়ে চলে গেছে। আর সেই গর্ত থেকে বেরোচ্ছিল ঠান্ডা বাতাস, আর কেমন একটা মিষ্টি কিন্তু পচা একটা গন্ধ। যক্ষিণী তখন হাত বাড়িয়ে ডাকছে। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, যেন আমাকে জড়িয়ে ধরবে। আমি জানি একবার ধরলেই শেষ, আমি বাঁচব না, আত্মাটাও যাবে। তারানাথ হঠাৎ করেই তামাকের পাইপটা নামিয়ে রেখে মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল, জানালার বাইরে চাঁদের আলো মিলিয়ে গেল। হ্যাঁ, আমি শপথ করে বলছি, আমার অনুভব হচ্ছিল যেন সেই যক্ষিণী আমাদের জানালার বাইরেই ভেসে আছে। পায়ের নুপুরের ঝংকার তখনও থামেনি। ঝং 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 হঠাৎ থেমে যায়। তারপর ঘর জুড়ে শুধু গভীর নীরবতা। জানালার বাইরে তখন আর কিচ্ছু নেই, আমি অন্তত দেখতে পাচ্ছিলাম না। তারানাথ চোখ বন্ধ করে তখনও মন্ত্র পড়ছেন, ঠোঁট কাঁপছে, আর হাতের আঙুলগুলো কেমন যেন শক্ত হয়ে আছে, যেন কিছু একটা ঠেকিয়ে রেখেছেন। মৃদু গর্জন, মানুষের না, কোনো গভীর অপার্থিব আওয়াজ। তারানাথ চোখ না খুলেই, ও এখানেই,
ও এখনো এখানে, কেবল আমাদের চোখের সামনে নয়। আমি ভয়ে পিছনে আসতেই তারানাথ হঠাৎ হাত তুলে বললেন, পেছনে দাঁড়িও না, পেছনে তাকিও না, একবার তাকালে আর ফিরতে পারবে না। ঝং 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 আবার শুরু, এবার একেবারে ঘরের ভিতর থেকে। আমার ঘাড়ের পেছনে কেমন ঠান্ডা নিঃশ্বাস বয়ে গেল। চোখ নামিয়ে দেখি আমার পায়ের কাছে মেঝেতে ছায়ার মতো কিছু নড়ছে। ছায়া, কিন্তু তাতে স্পষ্ট নুপুরের আকার। আর চিৎকার করে, মন্ত্রে মন দাও, কান দিও না। মন্ত্রোচ্চারণ তীব্র হচ্ছে, নুপুরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ সব থেমে গেল। শব্দ, গন্ধ, শ্বাস সব সব থেমে গেল। আমি বুঝলাম ও চলে গেছে। কিন্তু কোথায়? তারানাথ শুধু পাইপে তামাক ভরে ধোঁয়া ছাড়লেন। ধীর গলায় বললেন, কি ভাবছ, যক্ষিণী চলে গেছে? না, ও শুধু অপেক্ষা করছে। আজ না হয় কাল আমার স্বপ্নের ভেতর আবার আসবে। বন্ধুরা, এই ছিল তোমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান বেসড পুনর্লিখন। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তারানাথ তান্ত্রিকের আরও অনেক নতুন এপিসোডের গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আবারও দেখা হবে আগামী রবিবার ভয়বারের আরও একটা নতুন এপিসোডে, নতুন ভয় নিয়ে, কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে। সুস্থ থেকেও, সাবধানে থেকেও। দেখা হচ্ছে সামনের সপ্তাহে।